হঠাৎ করে ইকবাল সুবহান আমার কাছে এসে বসলো, কিছু মুজাহিদি ভাই আপনার পাসপোর্টটা আমাকে দেন। আমি বললাম যে আমার পাসপোর্টের জন্য কী টাকা, তখন তো বুঝতে পারলাম না। দরকার আছে, কী দরকার? প্রাইম মিনিস্টারটা চেয়েছেন ওই যে হজ পিলগ্রিমেজ এন্টারেজ আপনি আমাদের সঙ্গে যাবেন। আমি তখন বললাম যে যে হজ তো করতে নিজের টাকায়, আমার অত পরিমাণ টাকা নেই, হলে আমি পরে যাবো আর কি। আর হাসিনাকে বলবে, প্রধানমন্ত্রীকে, আমাকে ভেবেছে, সেজন্য আমি সম্মানিত বোধ করছি, আর যেতে পারছি না বলে আমি দুঃখ প্রকাশ করছি। এটাতে হাসিনা খুব ক্ষিপ্ত হয়েছিল আর কি। হ্যাঁ, বাংলা ছাত্রলীগ যখন হলো তখন ছাত্রলীগ দুই ভাগ হয়ে গেছিল। ওয়ান গ্রুপ ওয়াজ হেডেড বাই মি অ্যান্ড দ্য রেস্ট ওয়াজ হেডেড বাই তোফায়েল আহমেদ। এটা মুজিব এইভাবে হতো কিনা আমার বিশ্বাস নেই। তার সঙ্গে খুব কাছাকাছি থেকে কাজ করে। তিনি আমার বাসায় আমার মায়ের হাতে খেয়েছেন, মৌলানা ভাসানী আমার মায়ের হাতে টাঙ্গালে খেয়েছেন। আমি খুব কাছে থেকে তাকে দেখেছি। সেই সময়ের কবিরা কেউ কেউ বলেছে, কোরআনের যে সর্বময় সার্বভৌমত্ব শক্তি, সেই শক্তিকে টপকানো, এড়িয়ে যাওয়ার সাধ্য কোনো কবির পক্ষে নেই। এই ধরনের উক্তিও সেই সময়তে হয়েছিল। আরব দেশ, পৃথিবীর প্রাচীনতম কবিরা, বড় বড় কবিদের মালিক ও সোয়ারা যাকে বলা হতো, ওখানে আবির্ভূত হয়েছিলেন এই, এবং কোরআনকে চ্যালেঞ্জও করেছিল, যেটা রসুলের বাণী বা এরকম একটা কিছু। কিন্তু সেখানে বলা হয়েছে, আমাকে তো আর কেউ জিজ্ঞেস করেনি যে আপনাকে কবি হতে হবে বা আপনি কবি হন। এটা হচ্ছে অত্যন্ত স্বতঃস্ফূর্ত, স্বয়ংসিদ্ধ একটি উপলব্ধি, এবং সেটা হয়তো কবিতা হয়ে যাওয়ার ব্যাপার হয়ে যায়। এইসব দৃষ্টিভঙ্গি হয়তো কাজ করেছে আর কি। এটা একটা আকস্মিকতা। অ্যাক্সিডেন্টস আর অ্যাক্সিডেন্টাল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র। সেখানে সমাজবিজ্ঞানে মাস্টার্স করেছি এবং বাংলা ভাষা সাহিত্যে মাস্টার্স করেছি। আমি ইউনিভার্সিটির শিক্ষক হতে পারতাম, কিন্তু আমি ফার্স্ট ক্লাস পাইনি বলে ইউনিভার্সিটিতে আমি জয়েন করিনি। আমি সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়ে গেছি, কিন্তু ফার্স্ট ক্লাস পাইনি। আমার এক বন্ধু হয়েছিল, ওর নাম হলো সামবেগ, নন বেঙ্গলি। তো সেই সব আমাকে অ্যাক্সিডেন্টালি, আর আমি ওই ইউনিভার্সিটিতেও যাইনি। আর পড়াশোনার বিভিন্ন যে ভিস্তা অফ এডুকেশন চারিদিকে ছড়ানোর এই পৃথিবীকে থাকবার চেষ্টা করেছি, এবং এখনও দেখি এবং দেখেই যাচ্ছি, দেখে চলেছে আর কি। ইট ইজ এ লং প্রসেস টু বি টেকেন। এটা খুব সাধারণ মানসিক পরিস্থিতি নয়, এটা হয়ে যাচ্ছে আর কি। আর এখনও একটি শাশ্বতকালের জন্য যে লেখার, সে লেখা এখনও লিখতে পারিনি। সেটা আমি এখন পর্যন্ত কোশিশ করে চলেছি, এবং এটা চলছে আর কি। আর গণতন্ত্র হচ্ছে আমার ফিলসফি। আমি গ্রিক দার্শনিক সক্রেটিসের যে হেমলকের পেয়ালা নিয়ে পান করে আত্মত্যাগ করেছিলাম, আমি সেটাকে খুব গভীরভাবে প্রতিদিনই সেটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও আগে তার আবির্ভাব হয়েছিল। এবং গ্রিস তাদের সভ্যতার অনেক উপকরণের শব্দপুঞ্জ পৃথিবীতে রেখে গিয়েছে, সেগুলো অত্যন্ত স্থায়ী বিষয় বলে আমি মনে করি আর কি। আর গণতন্ত্রে যেহেতু বিশ্বাস করি, সে ব্যাপারে গণতন্ত্রের অ্যাংলো আমেরিকান সংজ্ঞা হলো এটি সংখ্যাগরিষ্ঠের শাসন, আর রুশ সংজ্ঞা হলো গণতন্ত্র গঠিত হয় সংখ্যাগরিষ্ঠের স্বার্থের শাসন নিয়ে। আর এই স্বার্থ নির্ধারিত হয় মার্ক্সীয় রাজনৈতিক দর্শনের মাধ্যমে। আমি মার্ক্সীয় দর্শনকে পাঠ করি, কিন্তু মার্ক্সীয় দর্শনে বিশ্বাস করি না। ইট ইজ ওয়ান অফ দি ফিলসফিস অফ দি ওয়ার্ল্ড। কার্ল মার্ক্স সেটাকে
তৈরি করেছেন, কিন্তু পৃথিবীতে আরও আরও অনেক রাজনৈতিক বহুকাল আগে থেকেই প্রচলিত আছে, সেগুলো এখনো প্রচলিত থাকবে। আর স্পন্টেনিয়াসলি বড় মাপের এখনো পর্যন্ত আমি কোনো লেখা তৈরি করতে পারিনি। বিশ্বাস করি যে আগামী দিনে হয়তো সেটা সম্ভব হয়ে উঠবে। সবার প্রিয় নাও হতে পারে, তবে স্বাধীনভাবে কথা বলতে পারে। এই প্লেটো নিজেও কবিতা লিখতেন, কিন্তু কবিদেরকে নির্বাসিত করেছিলেন। কিন্তু একজন কবিকে, কবি আত্মাকে নির্বাসিত করা খুব কঠিন ব্যাপার। এই জন্য যে হি ক্যান জার্নি ইন দ্য ভ্যালি অফ ইমাজিনেশন, আমি কল্পনা করছি সেটাকে নির্বাসিত করবো কী করে, সেটা সম্ভবপর নয়। না, বিরোধ তো কোনো কিছু নেই। পৃথিবীর যা কিছু কল্যাণকর, শুভতর, শুভময়, সূর্যোদয়ের মতন, তো কবিতার ঠিক তেমনি অভ্যুত্থান। এ ব্যাপারে আশোয়ারা, এর অর্থ হচ্ছে দি পোয়েটস, কবিগণ নামে একটা সূরা বা আয়াতে করিমা সেখানে আছে। কাজেই আল্লাহর স্বয়ং নিজেও কবিকে নির্বাসিত করতে চাননি, তো কে নির্বাসিত করবে? নির্বাসিত করার কোনো প্রশ্নই ওঠে না। দি ভেরি অলমাইটিনেস অফ অলমাইটি, সেটাকে সীমায়িত, রেখায়িত, সংকীর্ণ আয়ত করার শক্তি মানুষের নেই। কবিতার যে ইটার্নিটি, সর্বজনীনতা এবং সর্বময়তা, এটা টিকে থাকবে। আরব দেশ পৃথিবীর প্রাচীনতম কবিরা, বড় বড় কবিদের মালিক ও সোয়ারা যাকে বলা হতো, ওখানে আবির্ভূত হয়েছিলেন ওই দেশে, এবং কোরআনকে চ্যালেঞ্জও করেছিল, যেটা রসুলের বাণী বা এরকম একটা কিছু। কিন্তু সেখানে বলা হয়েছে, সেই সময়ের কবিরা কেউ কেউ বলেছে কোরআনের যে সর্বময় সার্বভৌমত্ব শক্তি, সেই শক্তিকে টপকানো, এড়িয়ে যাওয়ার সাধ্য কোনো কবির পক্ষে নেই। এই ধরনের উক্তিও সেই সময়তে হয়েছিল। মালিকুস শুআরা ইমরুল কায়েস ওটা ইয়েতে ঝুলিয়ে দিয়েছিল যে এটা সম্ভব নয় এর সমকক্ষ কোনো পংক্তি রচনা করার। একজন মানুষ যখন নিজেকে অশ্লীল করে তোলে, সে নিজেই বোঝে সে অশ্লীল, এবং অশ্লীলতার জন্য তার যে জীবনের যে হাঙ্গামা সৃষ্টি হয়, নিজেকে বারবার সে দগ্ধ করে, বারবার সে নিজেকে আঘাত হানে, এবং উৎক্ষিপ্ত যে অশ্লীলতা, সেই অশ্লীলতার দায়ভাগ তার কারণে নয়। এই ব্যাপারে কথা বলার তো কিছু নেই। শ্লীল এবং অশ্লীল যে বিষয়টা, এটা আছেই, এটা হয়তো থাকবেই। একে বলা হলো অ্যাডামকে ওই বৃক্ষের কাছে যেও না এবং বৃক্ষের ফলও খেও না। বাইবেলে এই ব্যাপারটি, বাইবেল তো কোরআনেরও আগে যেভাবে বর্ণনা করা হয়েছে, সেখানে আমি দেখেছি যে আদমকে জিজ্ঞেস করা হলো, তুমি ওখানে গিয়েছিল কেন? উনি উঙ্গুলি নির্দেশ করে বলেন, আমাকে ইভ অর্থাৎ বিবি হাওয়া আমাকে সেখানে নিয়ে গিয়েছিল। আর বিবি হাওয়াকে যখন জিজ্ঞেস করেছে, বিবি হাওয়া মাথা নত করে বললেন যে আমাকে ওই সর্পিন আমাকে সেখানে নিয়েছে।
সর্পিণীকে জিজ্ঞাসা করা হলো, বাইবেল বলছেন যে তুমি অধ্যত্ত দেখে এই কাজটি করেছো কেন? তো সর্পিণী মাথা নিচু করে ক্ষমা প্রার্থনা করলো, আর নির্দেশিত হলো এভাবে যে তোমার এই অপরাধের জন্য তুমি চিরকাল, তোমরা এই সর্পিণীরা বুকে ভর করে তপ্ত বালকের রাশির দিকে তোমরা জীবনযাপন করতে হবে, কিংবা শীতল জলরাশির মধ্যে তোমাদেরকে প্রতিদিন থাকতে হবে। এই শাস্তি নির্ধারিত হলো আর কি। আর নারীকে বলা হলো চিরদিন তোমরা পুরুষের বশবর্তী হয়ে থাকবে। ওখানে বাইবেলে এইসব কথা উল্লেখ করা হয়েছে, দেখে নিও। তারপরে আচ্ছা, কবিদের মধ্যে আমরা দেখেছি রাজনীতি করতে। একজন কবি যখন রাজনীতি করবে অথবা কোন একটি রাজনৈতিক দলকে সমর্থন দিবে, তখন তো তিনি দেশের সমাজের সার্বিকভাবে একজন সম্পদ অথবা দেশপ্রেমিক হতে পারে না, কেননা তিনি একটা পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করে আমরা দেখে আসছি। সর্বতভাবে কিংবা সর্বাত্মকভাবে কারো পক্ষে সম্ভব নয়, এটা হিউম্যানলি ইম্পসিবল, এটা কখনো সম্ভবপর নয়। সেটা শুধুমাত্র উপরা তিনি পান, তাছাড়া কারোর পক্ষে তার সীমাবদ্ধতার মধ্যে দিয়ে তার জীবনযাপন করতে হবে। এইটুকু এক কথাই বলতে চাচ্ছি আর কি। কিন্তু তাহলে কি এটা বলতে পারি কিনা যে কবিরা সত্যবাদী হয় না অনেকাংশে? কবি তো মানুষই, কবিতার মানুষের বাইরে কোনো কিছু নেই। মানুষ যখন অসত্যবাদিতা, মানুষ যখন মিথ্যার প্রশ্রয়ে জীবনযাপন করে, একজন কবিও ঠিক সেভাবেই করে, এতে কোনো বিচিত্র কিছু নয়। কবির ভালো খেললে তো মাত্র। আমরা এখন শুনি বা লেখাতেও আমরা পড়ি যে এখন স্বাধীনতার পরবর্তী সময়টাতে প্রায় 53 বছরে কবিদের মধ্যে বিভাজন রয়েছে, এর ব্যাখ্যাও আমাদেরকে দেওয়া হয়। 71 বা তার আগের সময় কি আসলে সব কবিরা একমত ছিল, বা বিভিন্ন বিষয়ের প্রতি তারা কি একত্রবাদ প্রকাশ করত? না না, বিভিন্নতায় বিভিন্ন মত এবং মাল্টি অ্যাটিচিউড সবসময় ছিল। একমত সবসময়, কেউই কোনো সময় একমত ছিল না। পৃথিবীর কোনো পরিস্থিতিতে কেউ কোনো সময় একমত ছিল না। নাইদার গড অ্যান্ড সোকল গডেসেস, যেটা গডেসেস আমরা বিশ্বাস করি না পৌরাণিক ইয়েতে, কেউ কখনো একমত ছিল না কখনো। তাহলে মুক্তিযুদ্ধের কথা আসলে অনেকে বলতে শুনি, লিখতে শুনি যে কবি সাহিত্যিকরা তখন একমত ছিল বাংলাদেশ স্বাধীনতার পক্ষে। না, ভিন্ন মত ছিল। দেয়ার আর মেনি মাইন্ডস। সেখানে পাকিস্তানকে সমর্থন করে নাই যারা। শোনো, যখন পাকিস্তান ওই আন্দোলনের সময়তে পণ্ডিত জওহরলাল নেহরু বলল, তার একটা পলিটিক্যাল জেনেসিস হচ্ছে যে 50 বছরের মাথায় পাকিস্তান থাকবে না। এবং সেই সময়ে আরেকজন ওদের ন্যাশনাল লিডার কৃষ্ণ গোখলে তিনি বলেছেন যে heaven may break down but Pakistan is not going to be established. So their ultimate was to foil Pakistan, they foiled Pakistan. Now they are aiming at to foil Bangladesh. ওই এলিমেন্টসটাই বাংলাদেশের সার্বভৌমত্বকে উপরে পা রাখে তোমার মোদি, ওটার নাম কি, মোদি, নরেন্দ্র মোদি, সভরেন্টির উপরেও। তো কাজেই আমি মনে করি এসব পরিস্থিতি সারা পৃথিবীতে বিশ্ব মুসলিম ঐক্যবাদ, প্যান ইসলামিজম, যেটা আফগানিস্তানের জামালউদ্দিন আফগানি যে করেছিলেন, সেই রাজনৈতিক দর্শন দিয়ে এগুলোকে সারা পৃথিবীতে মানে বাতিল শক্তি যেগুলোকে, ইসলামের বিপরীতে যে শক্তি, সেগুলোকে মোকাবেলা করার জন্য লড়াই করতে হবে। এবং আলটিমেটলি সেই লড়াইয়ে
যেমন আমি অনেক সময় আমি একটা উদ্ধৃতি দিয়ে থাকি যে ইমাম হোসেনের মৃত্যু আসলে এজিদেরই মৃত্যু, আর রক্তপাতের মধ্যেতেই ইসলাম বারবার জীবিত হয়ে ওঠে। कत्ले হোসেন असल में मर गई याजीद है, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। মাওলানা মোহাম্মদ আলী জওহরের এই একটি কবিতা, এই কবিতার কথা অনেক সময় উল্লেখ করে থাকি আর কি। পাকিস্তান আন্দোলনের সময়ে শুধু যারা গান্ধী ইত্যাদি, গান্ধী হিন্দু মুসলিম ঐক্যের জন্য তিনি কাজ করেছেন এটা আমি বিশ্বাস করি না আর কি। গান্ধী সম্পর্কে জিন্না বলেছেন যে অল দ্য মিস্টার গান্ধী ইজ দি কাস্টোডিয়ান অফ ট্রুথ বাট হি ইজ দ্য অ্যাডভোকেট অফ ফলসুড। তিনি হলো মিথ্যার একজন উকিল, আর তিনি কাস্টোডিয়ান অফ ট্রুথ অর্থাৎ সত্যের কাস্টোডিয়ান হিসেবে তিনি দেখাতে চেষ্টা করেছেন। এসব সব মানুষের মধ্যে সেটা আছে, সব মানুষের মধ্যে প্রেম আছে, তথাকথিত নাস্তিকতা আছে, আস্তিকতা আছে, এটা কোনো নতুন কোনো বিষয় নয়। কবিরা কি বেশি হয় না? হ্যাঁ, কবিরা কি এটা বেশি হয় এটা? কোনটা? এই নাস্তিক আস্তিকতার ভিতরে না, ওগুলো একটা ফ্যাশন আর কি, এটা একটা রাফ রাবিশ ফ্যাশন। ওটা একটু বললে, একটু গৌতম বুদ্ধের কথা বললে আধুনিক মনে করে, কিন্তু রসুলের কথা বললে অনাধুনিক মনে করে, হ্যাঁ, এরকম জাহিলিয়াত মনে করে আর কি। তো দিজ আর দি থিংস। এটা বাগাড়ম্বর করার মতো অ্যাম্বিগুইটি বলতে ওটা কোনো কিছু নেই আর কি। আচ্ছা, স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে বাংলাদেশের কবি সাহিত্যিক যারা বুদ্ধিজীবী তাদের অবস্থান কেমন দেখে আসছেন? তাদের অবস্থানটা কেমন দেখে আসছেন বুদ্ধিজীবীদের, কবি সাহিত্যিকদের? কখন থেকে? স্বাধীনতার পরবর্তী দলাদলি আছে, দলাদলি আছে, বিভিন্ন মত আছে। বিভিন্ন মত, এটা হিউম্যান টেন্ডেন্সিস, এগুলো একটা, এটাও একটা বৈকুইট, এটা আছে, এটা থাকবে, চিরকালই থাকবে, এটা কিছু করার নাই। একজন কবি তো আসলে পৃথিবীর যে প্রান্তে যায়, এমনকি যা দেখে তার ভিত্তিতে কবিতা লিখেন, না দেখেও লিখতে পারে, লিখতে পারেন। খালি দেখেই সেই ক্ষেত্রে একজন কবি কি আসলে দেশপ্রেমিক? কবি কি আসলে দেশপ্রেমিক? উনি তো গাদ্দার যারা, বেমানি যারা করে দেশের সেটা ভিন্ন কথা। আসলে দেশপ্রেমিক তারা। মৃত্তিকা, মাটি এবং মহামৃত্তিকার সন্তান হলো কবিরা, বুঝতে পারছ? কবিরা হচ্ছে মৃত্তিকার সন্তান, মৃত্তিকাকে ভালোবাসবে, মাটিকে ভালোবাসবে, স্বদেশ মৃত্তিকে ভালোবাসবে। তার হচ্ছে ভালোবাসাটাই হচ্ছে তার মাতৃনাভি, এটা বিচ্ছিন্ন হতে পারে না। আচ্ছা, গত 16 বছর বা 17 বছর যে একটা শাসন চলেছে বাংলাদেশে 5ই আগস্টের আগে, ওই সময়টাকে আপনি কিভাবে বিশেষায়ন বা বিশেষণ দিবেন? ওটা তো আমি সেই যখন থেকে শুরু হয়েছে, মুজিবের শাসন থেকে শুরু হয়েছে, এটা এর স্বৈরতান্ত্রিক, পরিপূর্ণ স্বৈরতান্ত্রিকতা, টোটাল দ্য সেন্স অফ ফ্যাসিসিজম, এক কথায়। স্বাধীন মুজিব আসার পর থেকে মুজিবের প্রতিবাদ করেছি, যদিও তার সঙ্গে আমার খুব সম্পর্ক ছিল, আমি তার বহু বক্তৃতা লিখে দিয়েছি। মনি সিংয়ের উপরে একটা বক্তৃতা করলো, ইয়েতে মনি সিং বক্তৃতা হলো, আমি শেখ মুজিবের 6 দফাকে পল্টন ময়দানে ডিসমিস করে দিচ্ছি। আমি তখন সেই ওই ওটা কী বলা হয়, জেনেভেনেতে আলফা ইন্স্যুরেন্স কোম্পানির উপর তলা বসেছিলাম অনেকেই, শাহ মোয়াজ্জেম হোসেন, আমি, তারপরে মুজিব ভাই, তখন ভাই বলতাম, ইত্যাদি সকলেই ছিলাম। এটা শুনে উনি খুব ক্ষিপ্ত হয়ে উঠলেন। ক্ষিপ্ত হয়ে উঠে মনি সিংকে গালাগালি করে তিনি বললেন যে এক্ষুনি আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে দাও, লেখো। আমি বললাম যে তো কালকে কাগজে বেরোনোর পর আপনি স্টেটমেন্ট দেবেন, এখন একে স্টেটমেন্ট দেবেন কী করে? তো এসব অনেক জিনিস এইভাবে ঘটেছে আর কি। মুজিবকে এই ধরনের স্বৈরতান্ত্রিকতার দিকে ঠেলে দিয়েছে অদৃশ্য কিংবা অন্য অপদৃশ্য শক্তি, যেটা মুজিব এইভাবে হতো কিনা আমার বিশ্বাস নেই। তার সঙ্গে খুব কাছাকাছি থেকে কাজ করে তিনি আমার বাসায় আমার মায়ের হাতে খেয়েছেন, মৌলানা ভাসানী আমার মায়ের হাতে টাঙ্গালে খেয়েছেন, আমি খুব কাছে থেকে তাকে দেখেছি। 16 বছরে আপনার কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা আপনি? হ্যাঁ, বাধার সম্মুখীন হয়েছি, নানা বাধার সম্মুখীন হয়েছি। একটু অভিজ্ঞতা যদি শেয়ার করতেন।
নানা রকমের সেটা হয়েছে আর কি। যেমন ধরো মুজিবের আমল থেকে বঙ্গভবনে আমার যাওয়ার রাইট অধিকার ছিল, ন্যাশনাল অকেশনস যখন হতো ইত্যাদি ইত্যাদি। তো একবার আমার কোনো কার্ড আসে নাই, আমি ওখানে আমি ছেলে আমার মেয়েকে না ছেলেকে নিয়ে ওখানে গিয়েছি পর্যন্ত, আমার ওখানে যাওয়ার কার্ড আসে নাই। তখন আমি ওই জেল বঙ্গভবনের গেটে জিজ্ঞাসা করলাম, তো জিজ্ঞাসা করে কোনো উত্তর দিতে না ফিরে পরে বললো যে এটা প্রধানমন্ত্রীর অফিসে জেনে আপনাকে জানাবো আর কি। তো প্রধানমন্ত্রীর অফিস থেকে শেখ হাসিনা সেটাকে বাতিল করে দিয়েছে আর কি। এটা একটা বড় কথা, আমার রাইটকে সে খর্ব করেছে। আরেকটু বড় কথা হচ্ছে ইকবাল সোবহান চৌধুরী যখন তার প্রেস উপদেষ্টা, তখন আমি প্রেস ক্লাবেতে বসে আছি এবং হঠাৎ করে ইকবাল সোবহান আমার কাছে এসে বসলো, কিছু মুজাহিদি ভাই আপনার পাসপোর্টটা আমাকে দেন। আমি বললাম যে আমার পাসপোর্টের জন্য কী টাকা তখন তো বুঝতে পারলাম না। দরকার আছে, কী দরকার? যে প্রাইম মিনিস্টারটা চেয়েছেন ওই যে হজ পিলগ্রিমেজ এন্টারেজ আপনি আমাদের সঙ্গে যাবেন। আমি তখন বললাম যে ওটার কী বলা হয়, যে হস্ত করতে নিজের টাকায়, আমার অত পরিমাণ টাকা নেই, হলে আমি পরে যাবো আর কি। আর হাসিনাকে বলবে প্রধানমন্ত্রীকে আমাকে ভেবেছে, সেজন্য আমি সম্মানিত বোধ করছি, আর যেতে পারছি না বলে আমি দুঃখ প্রকাশ করছি। এটাতে হাসিনা খুব ক্ষিপ্ত হয়েছিল আর কি, যে আমারটাকে কত বড় বাপের বেটা যে এবার আমাদেরকে অস্বীকার করে আর কি। এইটা আমার একটা খুব উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করি আর কি। এগুলো তো ছিলই। যেমন ধরো এখনও পর্যন্ত আমি যাদেরকে সাহিত্যের এবিসিডি শিখিয়েছি যারা, তারা বাংলা একাডেমির পুরস্কার পেয়েছে। গলায় বালতি নিয়ে বালতি বেঁধে টুংটুঙে বাজে আমি বাংলা একাডেমির পুরস্কার চাই, অনেকে দিয়েছে। কয়টা নাম বলো? অসংখ্য। এবারও দেখো, এবারও যারা ওই বাতিল করা হয়েছে কেন? দেয়ার আর এলিমেন্টস যারা ওই সময় যারা এগুলো তদারকি করেছে, এখনও তারা শেষ তদারকিতে করছে আর কি। তো আমি হাতে নিয়ে আমার ওইটার জন্য আমার জন্ম হয় না, বাংলা একাডেমি পুরস্কার বা কি। 23 পদক পেয়েছি, যেটা বাংলা একাডেমির পুরস্কারের চাইতে অনেক বড়। সেটা তো রদ করতে পারে নাই। এটা বদমাইশেরা, ওটা হলো ফ্যাসিস্ট একটি অ্যাটমসফিয়ারে বাংলা একাডেমি এখনও চলছে। আই কন্ডেম ইট উইথ দি ল্যাঙ্গুয়েজ অফ মাইন্ড এট দ্য টপ অফ মাই ভয়েস। কেন বাংলা ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ থেকে কেন বাংলা ছাত্রলীগ করেছে সেটা তো জিজ্ঞাসা করা নেই। হ্যাঁ, যেখানে ওখানে ধরো সেই সময়তে গভর্নমেন্ট অফ পাঞ্জাব, গভর্নমেন্ট অফ সিন্ধ, গভর্নমেন্ট অফ বেলুচিস্তান, তারপর তোমার গভর্নমেন্ট অফ নর্থ ওয়েস্ট প্রভিন্স, এগুলোর নামে যদি সরকার, হোয়াই নট গভর্নমেন্ট অফ বাংলা? তো বাংলা দেশের সরকার, বাংলা সরকার কেন হতে পারবে না? সেই শুরুতে থেকেই with this view, I happen to rename our party switching from East Pakistan Students League to Bangla Chhatra League. Which one is much more political and pragmatic? পূর্ব পাকিস্তান ছাত্র লীগ না বাংলা ছাত্র লীগ? কোনটা রাজনৈতিকভাবে কোনটা শক্তি বেশি? তো বাংলা, সেটা আই ভয়েসড বাংলা ছাত্রলীগ। আর মুক্তিযুদ্ধের ওই পর্যায়ে কলকাতায় গিয়ে শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে ওরা পূর্ব পাকিস্তান ছাত্রলীগ থেকে ওখানে গিয়ে কলকাতায় গিয়ে ওরা একটু বাংলাদেশ ছাত্রলীগ কলকাতায় গিয়ে। তো এই তো পরবর্তী আবার আসলে অনেক কথা তখন বলার থাকবে, বলবো। হ্যাঁ, বাংলা ছাত্রলীগ যখন হলো তখন ছাত্রলীগ দুই ভাগ হয়ে গেছিল। ওয়ান গ্রুপ ওয়াজ হেডেড বাই মি অ্যান্ড দ্য রেস্ট ওয়াজ হেডেড বাই তোফায়েল আহমেদ। এই তোফায়েল ব্র্যাকেটে আমার নাম আল মজিদি গ্রুপ, ব্র্যাকেটে তোফায়েল গ্রুপ লিখতে আর কি তখন কাগজে, সেই সমস্ত কাগজগুলো থেকে ইত্যাদি। ওই দিন আমার পকেটে যদি 1000 টাকা থাকতো, কথার কথা বলছি, তাহলে বাংলাদেশের সব জায়গায় বাংলা ছাত্রলীগের ব্রাঞ্চ করতে পারতাম। আর তোফায়েলকে শেখ মুজিবের ওর লোকেরা তার পকেটে টাকা দিয়ে দিল। সেই সময় যে কেরোলিন কাগজ বেরিয়েছে, তারপরে যে প্যান্ট বানাতো, ওগুলোর নাম কি কাপড়গুলো, ওই মোটা কাপড়গুলো, এগুলোর সমস্ত জায়গায় তোফায়েল এগুলো বিলি করছে ওদেরকে, ওই ছাত্রদেরকে দিয়ে ওখানে টাকা করেছে আর কি। এটাই। আর অর্থের দিকে আমি কখনো ঝুঁকি নাই। এটা আমার সবচেয়ে বড় কার্ডিনাল প্রধান দিক হচ্ছে এটা।
ওরা অর্থের দিকে ঝুঁকেছে, অর্থ খেয়েছে, যেমন হাসিনা খাচ্ছে তার প্রতাপ তারা এখনও খেয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, তো এই যে এখন তিনি তো 5 তারিখে পালিয়ে গেছেন, তো তিনি যে পালিয়ে গেলেন, তার পরবর্তী সময় তো অনেক অভিযোগ তার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে। তার বিচারের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? অনেকে বলছেন যে বিচার হবে, আসলে কি হবে, বা এটা ভারত থেকে আনা সম্ভব? হ্যাঁ, বিচার হবে, এবং আল্লাহর আদালতে তার বিচার হবে। আল্লাহর আদালতে বিচার তো সেটা হবেই, এক নম্বর কথা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, আয়না ঘর বানিয়ে মানুষকে হত্যা করেছে, বিডিআরের হত্যাযজ্ঞ সে করেছে বসে। তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত বড় তোমার হত্যাযজ্ঞ হয়নি তখনও পর্যন্ত। এর প্রতিশোধ কে নেবে? প্রকৃতি এর প্রতিশোধ নেবে, আল্লাহ এর প্রতিশোধ দেবে। আই বিলিভ ইট। শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবে আর আপনার মনে হয়? তার ন্যাচারাল ডেথ হতে পারে, ওখানেই মারা যেতে পারে। এখানে আসলে এখানে এসে তার পিছনে হলে মারা যাবে। অন্য কোনো অদৃশ্য শক্তি তাকে রক্ষা করতে পারবে না, আচ্ছা, বিয়ন্ড ডাউট। মানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আপনার মানে মন্তব্য কি? রাজনীতিতে তারা ফিরতে পারবে আওয়ামী লীগ? যদি এদের এই অন্তর্বর্তী সরকার এবং সামনের দিনগুলোতে যেসব রাজনৈতিক শক্তি এখানে কাজ করবে, তাদের ব্যর্থতা সেজন্য দায়ী হবে। হাসিনার পার্টি রিভাইভ করে তখন। আচ্ছা, ডক্টর ইউনূস এখন কেমন করছে আপনার দৃষ্টিতে, খবর রাখেন কিনা? ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান। উনি যেদিন নোবেল পুরস্কার পেলেন সেদিন আমি তোমার রমনা গ্রিনের ওটারে কি বলা হয়, ওখানে ওই একটা অনুষ্ঠানে ছিলাম, ওখানে আমি চিফ গেস্ট ছিলাম। হঠাৎ করে শোনা গেল যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তখন কিছু সময়ের জন্য ওটা হেল্ড আপ করে ওখান থেকে আই প্রপোজ দ্য মেসেজ অফ ওয়েলকাম টু প্রফেসর ইউনূস। আমি তাকে ওখানে মেসেজ দিয়েছিলাম, এই পংক্তি উচ্চারণ করেছিলাম তাকে সম্বর্ধনা সম্ভাষণ জানিয়ে, যে ওয়েলকাম ওয়েলকাম ডক্টর ইউনূস, সুস্বাগত সুস্বাগত একটু করেছিলাম সেই সময়। এগুলো তো আর, যেহেতু আমি ওই মার্কা দালালি মার্কা রাজনীতি করি নাই, পয়সা পাতে মার্কা রাজনীতি করি নাই, সেই কারণে আমার এই সমস্ত বাণী কখনোই কোনোভাবেই আসে নাই। তুমি যদি আমাকে এখন ঢাকায় প্রেস ক্লাবে নিয়ে যেতে হও, তোমার গাড়িতে করে নিয়ে যেতে হবে। আর ওই সমস্ত ফাত্রা বদমাস স্কাউন্ডারস মিনিস্টার্স, ওদের বাড়ি সামনে 3টা করে গাড়ি থেকে আমার পায়ে হাত দিয়ে সালাম করে মোজাম্মেল টোজাম্মেল আমার ছাত্রলীগের বায়ত হয়েছে। এই ওবায়দুল কাদের এরা এখন আমার নাম শুনলে ভয় পায়, তো মোজাম্মেল ভয় পায়নি। ও টাঙ্গাইলে পড়াশোনা করেছে, কাদিজম কলেজ থেকে আসে। আমি তাকে দেখেছি আর কি, এখন হয়তো সে পালিয়ে লুকিয়ে আছে ইত্যাদি। আচ্ছা, ওর হোল ফ্যামিলি, মুজিব যে করাপশন করেছে তার লক্ষ গুণ বেশি করাপশন তার মেয়ে করেছে আর কি। শেখ হাসিনা ইয়াহিয়া যে মন্ড বানিয়েছিল তোমার এই দুশ্মনটাকে হত্যা করতে হবে, কে করেছিল ওটা? কোন আর্টিস্ট করেছিল ওটা? জানো কোন আর্টিস্ট করেছিল? ওটা করেছিল তোমার ওই ওই কামরুল হাসান আর্টিস্ট, উনি করেছিলেন। ওই মূর্তিটাকে এখন হাসিনার মাথায় বসে দিয়েছে না, রাক্ষসিনীর মতন তার দাঁত টাত বের করে ফিরে বিজলে ওটা দেখায় আর কি। বাস দিস মাছ আর কি। এই তো সব কিছুতে বলে ফেললাম। আচ্ছা, তাই আপনি এই ছাত্রলীগের যে পরিণতি যেটা দেখলেন আপনি গত 16 বছর, এটার জন্য আসলে দায় কার? ওবায়দুল কাদের কতটা দায়ী, বা শেখ হাসিনা? ওরা সবাই দেয়, শেখ মুজিব থেকে শুরু করে সকলেই দেয়। ওইতুল গায়ের একা তো না, ওকে এই একটা পুতুল বানিয়ে এমবডিমেন্ট করে সমস্ত করে গেছে আর কি। দিস মাছ সকলেই দেয় এটার জন্য।
ছাত্রলীগের যে এই বিভৎস রূপ, এরা যেহেতু আমার ছাত্রলীগের সঙ্গে আমি যুক্ত ছিলাম, সেই জন্য আমাকে সরাসরি আমার সঙ্গে এই দুর্ব্যবহার করে নাই আর কি, করলেও করতে পারতো। আচ্ছা, একটা পর্যায়ে এসে আপনাকে নিয়ে মুসলমান ঘরানার যারা আছে তারা, অথবা যারা আপনাদেরকে অপছন্দ করে, তারা বলতে শুনি যে আপনি জামায়াতের কবি বা জামায়াতের প্রতি আপনার একটা দুর্বলতা আছে। আসলে কি তাই কিনা? কারোর রাজনৈতিক দলের প্রতি কোনো দুর্বলতা নাই। যেহেতু একমাত্র জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষক হিসেবে ঘোষণা করেছিলেন উনি, সেটা আমার নিজ কানে শোনা, নিজ কানে সেটা আমি শুনেছি যে আই হিয়ার আই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তারপরে আবার উনি একটু যোগ করেছিলেন শেখ মুজিবের নামও তিনি যোগ করেছিলেন আর কি, ইত্যাদি। আর মুক্তিযুদ্ধের ওই সময়টাতে কলকাতায় যে সমস্ত ছাত্র নেতারা ডরমেটরিতে থাকতো, ওরা যখন বিভিন্ন রকমের সাংস্কৃতিক অসাংস্কৃতিক অপকর্মযুক্ত, সেটা ইন্দিরা গান্ধী বুঝতে পারলেন, বুঝতে পারার জন্যে রাশিয়ার কোসিগিন বলল যে পলিটিক্যাল সেটেলমেন্ট করার জন্যে, রাজনৈতিক সমাধান হলে পাকিস্তান হবে, ভাঙত না আর কি। তো ইন্ডিয়া টের পেয়ে গেল সে বাবার সে থিওরি ওরা ওখানে। আমি সেদিন কলকাতায় ওটার নাম কি ঘরের মাঠের এতে ছিলাম, ইন্দিরা গান্ধী যখন বক্তৃতা করতে এলেন, তিনি নমস্তে করে বললেন যে मैं अमन चाहती हूँ, अगर मेरे भाई साहब या खा कोई गर्दिश डाले तो मैं उसके बदला लूँगी। ওখানে গাফফার চৌধুরী ছিল, আল মাহমুদ ছিল সেদিন আমাদের পাশেই। আমি যেভাবে যে একটু উচ্চস্বরে কথা বললাম, আস্তে হালকা কথাই বললো আর কি। তখন আমি বললাম গাফফার চৌধুরীকে, গাফফার ভাই যে ভিয়েতনামের যুদ্ধ হয়েছিল 9.5 বছর কন্টিনিউ করেছিল, ভিয়েতনামের যুদ্ধের কথা বললাম। আর যারা সেদিন হোচিমিন, চে গুয়েভারা, ফিদেল ক্যাস্ট্রো আর ওটার কি নাম, ওটার নামটা ভুলে গেলাম আর কি, দে আর দি মেইন এক্সপোনেন্টস অফ গেরিলা ওয়ারফেয়ার, তাদের নেতৃত্বে। তো ওই দিন এই বক্তৃতা করার পরে যখন আমি আমার ঘরে ফিরে এসেছি, ওরা থেকে তো ডরমেটরি বোঝা কাকে বলে, ডরমেটরি কাকে বলে, সরকারি পয়সায় যে ঘর বাড়ি সেখানে ওরা থাকতো, ছাত্রনেতারা ওখানে। আর আমি 14 টাকা দিয়ে একটি ঘরে আমি ভাড়া নিয়েছিলাম। ওটার নাম হলো ওই জায়গাটার নাম হলো, তো ওখানে এই মিটিং শেষে আমার ঘরে আসলো ওইসব শক্তি চট্টোপাধ্যায়, সলিল গঙ্গোপাধ্যায়, তারপরে তোমার তারাপদ দে টাঙ্গাইলের, তারপরে আরও অনেকে, ওরা সবাই ওখানে এসে ওরা রাতভর মদ্যপান করলো। মদ্যপান করে মাতাল হয়ে যখন শেষ রাত্রে দিকে আজান হওয়ার আগে ওরা যখন চলে গেল, হঠাৎ করে দারুণ বজ্রপাতের মতন আওয়াজ শুনলাম। আমি কাঠের ঘরের 14 টাকা দাম ছিল ওটা ভাড়া। আমি আস্তে আস্তে নিচে নেমে আসি। নিচে এসে দেখি ওখানে ওই সিপিএম কমিউনিস্ট পার্টির, ওর নামটা মনে করতে পারছি না এখন, মনে হবে হয়তো পরে। আমি এসে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে কি, কলকাতার ভাষায় বললাম আর কি। কই দেখুন না, তোমার গান্ধীজি যেটা পারেন নাই, লেটার দিল, ওরা যে পারেন এবার ইন্দিরাজি, ইন্দিরাজি এবার পাকিস্তানকে আর মুসলমানকে খতম করে দেবে।
এটা শুনে আমি মেজাজ আগুন তুলে গেছি। আমি বললাম যে কমরেড কি চৌধুরী, অরুণ চৌধুরী, নামটা খেয়াল হচ্ছে না কেন আমার। আমি বললাম যে মুসলমানরা যদি খতম করেন তো আপনারা জয় বাংলা কায়েম করবেন কোথায়? এই কথাটা তখন টের পেয়েছে আর কি। বলছে না না না, আমি এইভাবে কথাটা বলতে চাইনি। আমি তখন খুব উচ্চস্বরে বললাম, আই হ্যাভ গট দ্য ইমপ্রেশন হুইচ ইউ হ্যাভ হ্যাড বিন টেলিং অ্যাবাউট। তুমি যা বলেছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমার প্রতিবাদের ভাষা ওখানে ওটা করেছিলাম, ওখানে অর্থাৎ ইন্দিরা গান্ধী যুদ্ধ বাধিয়ে দিয়েছে সে সময়। কারণ ওই ছাত্র নেতারা ওখানে বদমাইশি করতেছিল থেকে থেকে ওখানে। এটা বলতে তো ডিমোরালাইজড হয়ে গেলে তো যুদ্ধ শেষ হয়ে যাবে, কাজেই তাড়াতাড়ি তিনি যুদ্ধ বাধিয়ে দিয়েছে। বাস এই তো কথা আর কি। না, যেটা প্রশ্ন করছিলাম যে আপনাকে বলা হতো যে আপনি শেষ সময় এসে বা একটা পর্যায়ে এসে জামায়াতের দুর্বল হয়ে গিয়েছিলেন বা জামায়াত ঘেঁষা, জামায়াতের দুর্বল, আসলে কি তাই কি? আমি ইসলামের কথা যখন যখন বলি তখন ওরা মনে করে তাই ইসলামকে যারা বিশ্বাস করে না তারা এই কথা আমাকে ব্র্যান্ড করে, তাছাড়া তো বলার কিছু নেই। তবে জামায়াতের সাথে আপনার সম্পর্ক আছে কিনা বা কি সম্পর্ক, কি সম্পর্ক? বা কোনো রাজনৈতিক দলের সাথে? না, কোনো সম্পর্ক নেই জামাতের সঙ্গে। এখন রাজনীতি করে না, রাজনীতির সম্পর্ক থাকবে কি? আচ্ছা, আপনি তো আসলে বাংলা ছাত্রলীগ তৈরি করেছিলেন রাজনীতির উদ্দেশ্যে, পরবর্তী সময়ে আপনি লেখক হয়ে গেলেন, রাজনীতি করলেন না, এটা কোনো নির্দিষ্ট কোনো কারণ ছিল কি? না না, এটা কোনো কারণ কোনো কিছু নেই। আমি মনে করেছি যে আমার আঙ্গুল পেন ইজ মাইটার দেন এভরিথিং, সকল জিনিসের চাইতে পেন হচ্ছে শক্তিশালী মাধ্যম আর কি, কলম। আচ্ছা, আগামী বাংলাদেশ কেমন হবে আপনার প্রত্যাশা কি? স্বাধীনতা এবং সার্বভৌমত্বহীন দেশ তো আমি চাই না। সেই মোদির গোদের মধ্যে যে আমাদের সভারেন্টি যেগুলো ঢুকে থাকে, এগুলো মৃত্যুর আগ পর্যন্ত, আফটার মাই ডেথ আই শ্যাল বি ফাইটিং ফর দিস। আর তাই তো কথা আর কি। লাস্ট প্রশ্নটা হচ্ছে সাংবাদিক বা সম্পাদক শফিক রেহমান সম্পর্কে আপনার মূল্যায়ন সম্পর্কে। কে? শফিক রেহমান। শফিক রেহমান? জি। শফিক রেহমানের মামার বাড়ি টাঙ্গাইল। ওর বাবা প্রিন্সিপাল সাইদুর রহমান শিক্ষক ছিলেন জগন্নাথ কলেজে। আমি তাকে ভালোবাসি এবং তার চিন্তার স্বচ্ছতা আছে। এবং কি একটা প্রোগ্রাম করতে, গোলাপ ফুল দিতে, কি নাম ওটা? লাল গোলাপ। লাল গোলাপের পাপড়ি তার জীবনের সঙ্গে যুক্ত হলে মৃত্যু আগ পর্যন্ত তিনি লড়াই করবেন। সেই লড়াইয়ের মধ্যে আমাদের শরীর থাকতে হবে, এই তার জন্য আমার শুভেচ্ছা থাকবে। আচ্ছা, তার শিল্পকর্ম, তার লেখালেখি বা সম্পাদনা নিয়ে আপনার বক্তব্য শুনতে চাইবো, মূল্যায়ন শুনতে চাইবো। না, তার তো এখানে তিনি একটা যায় দিন নামে একটা কাগজ করেছিলেন, সে কাগজ তো ছিনিয়ে নিয়েছে তার কাছ থেকে। ওই ওটার নাম কি বলে গেছে নামটা। তার চিন্তা ভাবনার উদ্ভাবনী শক্তি, স্বাতন্ত্র্য আছে, মৌলিকত্ব আছে, এসব দিক থেকে তার ক্রিয়েটিভিটি এক ধরনের, সেটাকে মূল্যায়ন করা প্রয়োজন বলে মনে করি।